হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা লস্ট আপডেট প্রবলেমস নিয়ে আলোচনা করব, যেটাকে হচ্ছে আপনার রাইট কনফ্লিক্টও বলা হয়। আচ্ছা, তো আপনারা অনেকেই এসকিউএল শেখার আগ্রহ দেখিয়েছেন, আমাকে ইনবক্সও করেছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাই এসকিউএলের উপরে, যেখানে এসকিউএলের খুঁটিনাটি যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে বাংলায় মাই এসকিউএল। তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখাই, যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি, এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। তো আপনাদের কারো যদি এসকিউএল নিয়ে শেখার আগ্রহ থাকে, বা আপনারা যারা একাডেমিকে আছেন, একাডেমিকেও অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আপনাদের এসকিউএল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে। ওকে, তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন, এই বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে, এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন, তাহলে ডেফিনেটলি আপনারা একাডেমিকও ভালো রেজাল্ট করবেন। এছাড়া যখন আপনারা জবে ডেটা সেক্টরে আসবেন, লাইক ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই ধরনের জবগুলোতে যখন আসবেন, যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে এই এসকিউএল জানতে হবে। তো সুতরাং যদি আপনাদের এসকিউএল শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট তৈরিতেও কিন্তু এসকিউএল এখন ম্যান্ডেটরি। ওকে, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের এসকিউএল নলেজটা থাকে, তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন। ওকে, তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা, কিন্তু এই মুহূর্তে বইটিতে 25% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি 225 টাকায়, শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের পেজ এবং হচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে দিব, আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেও হবে। বইটির জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না, এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। ওকে, তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে, অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এই ইমেইলেও মেইল করলেও হবে। ওকে, তো এই টপিকটা মূলত হচ্ছে কনকারেন্সি কন্ট্রোলের মধ্যে আসে। তো কনকারেন্সি বলতে আসলে কি বোঝায়? তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা শিডিউলিং নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যে আমাদের কাছে দুই ধরনের শিডিউলিং আছে, যে একটা হচ্ছে সিরিয়াল এবং একটা হচ্ছে প্যারালাল। তো এই কনকারেন্সি কন্ট্রোলটা আসলে মূলত দরকার হচ্ছে প্যারালাল শিডিউলিংয়ের ক্ষেত্রে, যে আমরা যে ট্রানজ্যাকশনগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, ওই ট্রানজ্যাকশনগুলোকে তো শিডিউল করতে হয়, তাই না, এক্সিকিউশনের জন্য, যে ওই ট্রানজ্যাকশনের আন্ডারে যে অপারেশনগুলো আছে ওগুলো এক্সিকিউট হবে। এখন এটা কি সিরিয়ালি ট্রানজ্যাকশনগুলো এক্সিকিউট হবে নাকি প্যারালালি ট্রানজ্যাকশনগুলো এক্সিকিউট হবে, তাই না? তো আমরা হচ্ছে এই কনকারেন্সি কন্ট্রোলের যে টপিকটা আমরা পড়তেছি, এই প্রবলেমটা বা এই কনকারেন্সি প্রবলেমটা মূলত হয় হচ্ছে আপনার প্যারালাল শিডিউলিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে হচ্ছে ট্রানজ্যাকশনগুলো প্যারালালি এক্সিকিউট করে। তো আমি গত ভিডিও লেকচার হচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ওই ভিডিওটা দেখে দিন এখানে আসবেন। ওকে, আচ্ছা, তো নর্মালি প্যারালালের কনসেপ্টটা হচ্ছে যে একটা ট্রানজ্যাকশনকে মানে মানে এরকম না যে একটা ট্রানজ্যাকশন শেষ হলো এরপর আরেকটা ট্রানজ্যাকশন এক্সিকিউট হলো। প্যারালাল ট্রানজ্যাকশন হচ্ছে যে এমন না যে একটা ট্রানজ্যাকশন শেষ হয়েছে আরেকটা ট্রানজ্যাকশন শুরু হয়েছে, তাই না? এরকম না যে একসঙ্গে অনেকগুলো ট্রানজ্যাকশন এক্সিকিউট হতে পারে, তাই তো? যেটা হচ্ছে আমরা প্যারালাল শিডিউলিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনগুলো প্যারালালি এক্সিকিউট হইতো। তো ওই কনসেপ্টে গিয়ে দেখা গেল যে ওখানে একটা কনকারেন্সি কন্ট্রোলের প্রয়োজন। কেন এই কনকারেন্সি কন্ট্রোলের প্রয়োজন? যে দেখেন, আমি যদি এরকমভাবে চিন্তা করি যে ধরেন আমার প্যারালালি দুইটা ট্রানজ্যাকশন আছে, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। ওকে, তাহলে এই T1 ট্রানজ্যাকশনে আসলে কি পারফর্ম করবে? হয় রিড অথবা রাইট, তাই না? রিড রাইট। তো এই রিড রাইটের যেই কম্বিনেশনটা, ঠিক আছে, যখন এই দুইটা ট্রানজ্যাকশন এক্সিকিউশনের জন্য যায়, তো তখন এদের মধ্যে একটা কনকারেন্সি কন্ট্রোল প্রয়োজন হয় এই অপারেশনগুলোর মধ্যে। তো এই কন্ট্রোলগুলো কি মানে কিসের বেসিসে হয়? ধরেন আমি যদি এরকম বলি যে এখানে যে প্রবলেমটা হয় সেটা হয় হচ্ছে সেটা হচ্ছে রিড রাইটের, রাইট রিড এবং হচ্ছে রাইট। কেন? কারণ যখন দুইটা ট্রানজ্যাকশন প্যারালালি এক্সিকিউট হয়, তখন এই কম্বিনেশনগুলোর মধ্যে একটা কনকারেন্সি দেখা দেয়, ঠিক আছে, একটা প্রবলেম দেখা দেয়, যেটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ওকে, যেটাকে হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট। দেখেন, দুইটা ট্রানজ্যাকশন, আমরা আগেই বলেছি যে এই প্রবলেমটা দেখা দেয় হচ্ছে শুধুমাত্র প্যারালালের জন্য। তো যখন দুইটা ট্রানজ্যাকশন প্যারালালি এক্সিকিউট হবে, সেই ক্ষেত্রে এই যে রাইট যেই কনফ্লিক্ট এখানে বলা আছে, কিন্তু রাইট কনফ্লিক্ট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লস্ট আপডেট প্রবলেমস, তার মানে এই কনফ্লিক্টের জন্য আমাদের ডেটা লস হয়। তো আমরা আজকে সেই প্রবলেমটাই দেখব এবং এইটাকে কন্ট্রোল করার দরকার। সেই জন্য আমাদের কনসেপ্টের নাম হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল। তো এই কনকারেন্সি কন্ট্রোলের মধ্যে
রাইট কনফ্লিক্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। নেক্সট ভিডিও লেকচার হচ্ছে আমরা রিড রাইট এবং হচ্ছে রাইট রিড নিয়েও আলোচনা করব। ওকে, আর রিডে কোনো প্রবলেম হয় না, নর্মালি প্রবলেম হচ্ছে এই তিনটাতে। তো আমরা এই তিনটা নিয়ে 1 বাই 1 আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে লস্ট আপডেট প্রবলেমসটা একটু বুঝি এবং রাইট কনফ্লিক্টটা বলতে আসলে কি বোঝাচ্ছি এইটা নিয়েও একটু আমরা আলোচনা করি। ওকে, আচ্ছা, তো ধরেন আমাদের কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, হ্যাঁ, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে ধরেন T2। এখন T1-এর মধ্যে ধরেন কিছু অপারেশন এক্সিকিউট হবে, কি কি, যে ধরলাম ও প্রথমে হচ্ছে রিড করবে এর ভ্যালুকে। এখন ধরেন ডেটাবেজে এর জন্য একটা ভ্যালু দেয়া আছে, কথার কথা, ধরেন আমরা এখানে ভ্যালুটা এখানে ধরেই ফেলি যে এর জন্য ধরেন ডেটাবেজে 1000, তার মানে T1 ট্রানজ্যাকশন ডেটাবেজ থেকে 1000কে রিড করতেছে। ওকে, আচ্ছা, তাহলে চলেন এখন আরেকটা আপডেট অপারেশন লিখি যে ও T1 ডেটাবেজের 1000 থেকে মানে 1000-এর সাথে 200 অ্যাড করবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে A ইকুয়াল টু A প্লাস 200। হ্যাঁ, তার মানে ডেটাবেজে যে 1000 যে ভ্যালুটা আছে এই 1000কে আপডেট করে 1200 করে দিবে, ঠিক আছে, যে A প্লাস 200। আচ্ছা, লাস্টে গিয়েও কী করবে, ডেটাবেজে এটাকে রাইটও করে দিবে। ওকে, এটা হচ্ছে T1-এর অপারেশনগুলা। আচ্ছা, তাহলে T2-র জন্য দেখি যে ধরেন যে T2ও সেম কাজ করবে। প্রথমে হচ্ছে ডেটাবেস থেকে এর ভ্যালুকে রিড করবে 1000, এরপরে ধরেন এ থেকে 700 টাকা মাইনাস করে দিবে, বা সরি 700 টাকা না, 700 মাইনাস করে দিবে। ওকে, তার মানে 1000 থেকে 700 মাইনাস করে দিবে। এরপরে কি করবে, ডেটাবেজে আবার এটা ও রাইট করে দিবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, T1 একটা ট্রানজ্যাকশন, T2 একটা ট্রানজ্যাকশন, এবং এই দুইটা ট্রানজ্যাকশন কাজ করতেছে সেম ডেটার উপরে, ঠিক আছে, সেম ডেটার উপরে। এই যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছি কনকারেন্সি কন্ট্রোলের, এটা কিন্তু সেম ডেটার উপরে। যদি ডেটা সেম হয় মানে দুইটা ট্রানজ্যাকশন এক্স্যাক্টলি সেম ডেটা নিয়ে কাজ করতেছে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমাদের ডিবিতে মানে ডেটাবেজে এর ভ্যালু হচ্ছে 1000 এবং আমাদের কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, একটা হচ্ছে T1 একটা হচ্ছে T2। সো T1 এই পারফরমেন্সগুলো করতেছে, মানে T1 এই অপারেশনগুলোর উপর এক্সিকিউট করবে এবং ও কাকে রিড করবে, কোন ডেটাকে, ডেটাবেজের এর ভ্যালুকে। সিমিলারলি পাশাপাশি T2 যে ট্রানজ্যাকশনটা আছে সেও কিন্তু এর ভ্যালু নিয়েই কাজ করবে ডেটাবেজের। ওকে, তাহলে এখন চলেন প্রবলেমটা কোথায় সেইটা একটু বোঝা যায়। আচ্ছা, তো যেহেতু আমরা প্যারালাল শিডিউলিংয়ের কথা বলতেছিলাম, তার মানে ধরলাম যে আমাদের এই দুইটা ট্রানজ্যাকশন প্যারালালি এক্সিকিউট হবে। তাহলে প্যারালালের আমরা একটা এখানে একটা সিনারিও ক্রিয়েট করে ফেলি। তো ধরেন এখানে হচ্ছে আমার ফার্স্টে T1 এক্সিকিউট হবে আর এখানে হচ্ছে আমার প্যারালালি T2 এক্সিকিউট হবে। তো যেহেতু এটা প্যারালাল ট্রানজ্যাকশন, তাই না, মানে প্যারালাল শিডিউলিং, তো আমি এখানে একটা টাইমিং সেট করে দিই যে ধরেন এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, মানে কখন কোন টাইমে কে এক্সিকিউট হচ্ছে। এটা হচ্ছে T4, এটা হচ্ছে ধরেন T5, এটা হচ্ছে ধরেন T6 পর্যন্ত আমি একটা টাইমিং নিয়ে নিলাম। তো প্রথমে টাইম T1-এ ধরলাম T1 রিড করতেছে এ কে, মানে এর ভ্যালুকে রিড করতেছে। এর ভ্যালু কত, এখানে আবার লিখি, আমাদের ডেটাবেজে এর ভ্যালু হচ্ছে 1000। তাহলে T1 প্রথমে কি করলো, এর ভ্যালুকে রিড করলো T1 টাইমে, সরি। তার মানে T1 এখানে আমরা সিনারিওটা মেক করে ফেলি যে রিড এ T1-এর জন্যে এখানে আসলো 1000, ফাইন। আচ্ছা, T2 টাইমে ও এখানে ওর যে আপডেটের কাজটা আছে সেটাও সেরে ফেলবে, তাইলে এ প্লাস হচ্ছে 200 T2 টাইমে। তাহলে T2 টাইমে ও এখানে কি করতেছে, এ প্লাস 200, তাই না, তার মানে এটা কত হয়ে যাবে, 1200। এটা কি কত টাইমে, T2 টাইমে, এটা হচ্ছে T1 টাইমে। আমি জাস্ট হচ্ছে এখানে যে অপারেশনগুলোর বেসিসে যে ফলাফলটা আছে সেটা কিন্তু এখানে লিখতেছি। ওকে, আচ্ছা, এখন ওর আরেকটা অপারেশন আছে রাইট অপারেশন, যেটা ও T3 টাইমে করার কথা ছিল, কিন্তু আমরা কি জানি যে প্যারালাল এক্সিকিউশন কেমন করে হয়, যে এই সময়টাতে ধরলাম যে T2-কে এখন সে একটু সময় দিবে, যে T1-এর তো দুইটা মেইন যেই কাজটা সেটা হয়ে গেছে, এখন ও শুধু রাইট করবে। তো রাইটের আগে আমি কি করি, যে T2-কে এক্সিকিউট করা এবং T2-রও কিছু কাজ এই ফাঁকে কমপ্লিট করে ফেলি। এতে যেটা হয় যে আমাদের পারফরমেন্সে ইম্প্যাক্টটা ভালো থাকে, তাই না। তাহলে ধরলাম T3 টাইমে T2 ট্রানজ্যাকশন এখানে রিড করতেছে কাকে, এ কে। এখন বলেন এখানে যেই রিড করতেছে এ কে, এখন ওকে এখানে 1200 পাবে। এখানে যদি আমি T2-র জন্য লিখি
যে T2 এখন T3 টাইমে কি করতেছে, এ কে রিড করতেছে, তাই না? এখন আপনাদের মধ্যে অনেকে চিন্তা আসতে পারে, তাহলে এ তো এখন 1200-কে রিড করবে, তাই না? না, 1200 তো কিন্তু রিড করবে না। আপনারা অনেকে বলতে পারেন যে কারণ এর ভ্যালু তো আপডেট হয়ে গেছে, এটা তো বলতেই পারেন, তাই না? যে এখানে A = A+200 তো অলরেডি এই লাইনটা এক্সিকিউট, মানে এই দুইটা লাইন কিন্তু অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, তার মানে এর ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? 1200 হয়ে গেছে। না, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ এখনও রাইট অপারেশন কিন্তু এক্সিকিউট হয় নাই, ঠিক আছে? এবং ও এখানে যেই কাজগুলা করতেছে T1, সেগুলা কিন্তু এখনো পার্মানেন্টলি ডেটাবেজে ইম্প্যাক্ট পড়ে নাই, মানে ডেটাবেজে চেঞ্জ হয় নাই। ও কি করতেছে, ও কিন্তু বাফারে, ঠিক আছে, এই কাজগুলা কিন্তু বাফারে করতেছে। T1 কিন্তু T1-এর যে বাফার আছে সেই বাফারে কিন্তু এই অপারেশনগুলো হচ্ছে। বাফার থেকে ডেটাবেজে পার্মানেন্টলি চেঞ্জ তখনই হবে যখন আপনি রাইট অপারেশন চালাবেন, মানে এই অপারেশন যখন আপনার এক্সিকিউট হবে। পার্মানেন্টলি যখন চেঞ্জ হবে যখন আপনি কমিট করে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে টি থ্রি টাইমে T2 কি করতেছে, এর ভ্যালুকে রিড করতেছে, তাই না? তাহলে এর ভ্যালু স্টিল T2 1000ই রিড করবে, কারণ T1 এখনও রাইট অপারেশন এক্সিকিউট করে নাই, মানে ও ডেটাবেজে এখনও চেঞ্জ করে নাই, যার কারণে ডেটাবেজে এর ভ্যালু এখনও 1000ই আছে। ওকে, আচ্ছা, এখন T4 টাইমে ধরলাম যে T2 তার পরের যেই অপারেশনটা, যেখানে হচ্ছে সে এর ভ্যালু থেকে 700 মাইনাস করতেছে আর কি। ওকে, T4 টাইমে ধরেন এই লাইনটা এক্সিকিউট হইলো, তার মানে এখানে আমি যদি বলি T4 টাইমে এই অপারেশনটা এক্সিকিউট হয়েছে A-700, সরি। তাহলে এখানে কত হবে? এখানে থাকবে হচ্ছে 300, তাই তো? যদি 1000, হ্যাঁ এটা হচ্ছে 1000 থেকে হচ্ছে 700 গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 300। এবং এ কিন্তু এখানে যে চেঞ্জটা করলো এটাও কিন্তু একটা বাফারে থাকবে, তাই না? এই চেঞ্জেসটা কিন্তু একটা বাফারে থাকবে। আচ্ছা, ওরা যে চেঞ্জ করতেছে সব চেঞ্জেসগুলো কিন্তু একটা বাফারে আছে, এখনো কিন্তু মেইন ডেটাবেজে কোনো চেঞ্জ হয় নাই, কারণ T2ও কিন্তু এখনো রাইট অপারেশন এক্সিকিউট করে নাই। ওকে, আচ্ছা, এখন আসি যে T5 টাইমে ধরলাম T5 টাইমে এখন T1-কে এক্সিকিউট করাবে এবং T1-এর যে রাইট অপারেশন আছে সেইটাকে এক্সিকিউট করবে T5 টাইমে। তাহলে T5 টাইমে যদি T1-এর এই রাইট অপারেশন এক্সিকিউট হয়, তাহলে বাফার থেকে ডেটাবেজের যে চেঞ্জেসটা সেটা এখন অ্যাপ্লাই হবে। এখন তাহলে ডেটাবেজে 1000-এর ভ্যালু, মানে এর ভ্যালু যে 1000 ছিল সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আপনার 1200, কারণ T1 তার রাইট অপারেশন এক্সিকিউট করে ফেলছে। ওকে, তার মানে ডেটাবেজে এর ভ্যালু কিন্তু এখন 1200 দিয়ে চেঞ্জ হয়ে গেছে, 1000 থেকে 1200 হয়ে গেছে। এখন T6 টাইমে, ঠিক আছে, যেহেতু T1-এর ফুল এক্সিকিউশন কমপ্লিট, তাই না? 3টা অপারেশনই ছিল, 3টা অপারেশনই কমপ্লিট। এখন টি টুর জন্য, মানে T2 ট্রানজেকশনের T6 টাইমে এখন ও আইসা রাইট করতেছে। একটা জিনিস খেয়াল করেন, আপনারা অনেকেই বলবেন যে ও যেহেতু এখন রাইট করতেছে তার মানে 1200-র ভ্যালু এখন রাইট হয়ে কত হওয়া উচিত? বলেন তো, 1200-র ভ্যালু রাইট হয়ে কত হওয়া উচিত? আপনারা অনেকে বলবেন 1200-ই হওয়া উচিত। না, এখানে কিন্তু 1200 হবে না, এখানে এই 1200-এর ভ্যালু আপডেট হয়ে এটা হয়ে যাবে 300। ঠিক আছে, কেন 300? কারণ দেখেন, কিন্তু একে বলা হচ্ছে ব্লাইন্ডলি রাইট করা। ব্লাইন্ডলি কেন? কারণ দেখেন, এ কিন্তু রিড করতেছে না। রাইটের আগে যদি রিড করতো তাইলে ও ডেটাবেজের আপডেটের যে ভ্যালুটা সেইটা কিন্তু ও পাইতো, কিন্তু ও ব্লাইন্ডলি, মানে দেখেন, যখন T6-এর এইখানে আসছে তখন কিন্তু অলরেডি ডেটাবেজের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে T1 কিন্তু অলরেডি চেঞ্জ করে দিছে 1200, তাই না? বাট T2 কিন্তু জানেই না যে ওর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। T2 হোল্ড করে রাখছে কাকে? 300-কে, তাই না? ও তো মাইনাস করে ফেলছে, 300 করে রাখছে না, তার মানে ও এক্সপেক্ট করতেছে যে ও তো ডেটাবেজে 300 দিয়েই আপডেট করবে, কারণ ও বাফারে কত স্টোর করে রাখছে, তাই না? ওর অপারেশন দিয়ে 300, রাইট? কিন্তু মাঝখানে T1 এক্সিকিউট হয়ে, মানে আগে T1 যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, তার মানে T1 ওর বাফারে যে ভ্যালুটা ছিল সেটা দিয়েও এক্সিকিউট করে চলে গেছে। এখন যেহেতু T2 এক্সিকিউট করবে T6 টাইমে, T2 কিন্তু রিড করতেছে না, ও ব্লাইন্ডলি রাইট করে দেবে, মানে ওর বাফারে যেটা আছে ও সেইটা দিয়ে ডিবিকে আপডেট করে দিবে এবং ডিবির ভ্যালু 1200 থেকে এখন হয়ে যাবে হচ্ছে 300। ঠিক আছে, কেন? কারণ ও কিন্তু রিড করে নাই, ও আগে রিড করে নাই, ঠিক আছে? ও কিন্তু ডিরেক্টলি ব্লাইন্ডলি রাইট করে দিছে যে ও আগে যে ক্যালকুলেশনটা করছিল ওইটাই ঠিক, এখন আমি চোখ বন্ধ করে ওটা আপডেট করে দিব। তাইলে ও যে আপডেট করে দিল এখানে 300, তাইলে
এইখানে যে রাইটটা হইলো, এই রাইটের যে 1200, এই ডেটাটা লস হয়ে গেল না, তাই না? বলেন তো, এটা লস হলো না? তো এটাই যদি লস হয় তাহলে, সরি, এই ডেটাটা লস হয়ে গেল না, তাই না? এই ডেটা তো আর নাই, লস্ট হয়ে গেছে, তাই না? তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে লস্ট আপডেট প্রবলেম, যে একটা ট্রানজেকশন যেটা আপডেট করতেছে অন্য একটা ট্রানজেকশন এসে প্যারালালি ওই ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছে এবং আগের ভ্যালুটা লস্ট হয়ে যাচ্ছে। সো আমার এখানে 1200 কিন্তু অলরেডি লস্ট, মানে লাস্টে কিন্তু 300 দিয়ে আপডেট হয়ে গেছে। কেন? কারণ লাস্টে যেই ট্রানজেকশনটা এক্সিকিউট হবে সেই ট্রানজেকশনের ভ্যালুই কিন্তু স্থায়ীভাবে ডেটাবেজে থাকবে। ঠিক আছে, তার মানে ডেটাবেজে কিন্তু 300ই থাকবে। 1200 মানে এখানে 1200 যে ভ্যালুটা ছিল এটা কিন্তু অলরেডি লস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আরেকটা জিনিসও খেয়াল করেন যে আসলে আমরা যদি এটা সঠিকভাবে যদি ক্যালকুলেশনটা যদি হিসাব করি, আসলে আমাদের হওয়ার কথা ছিল কি আর হয়েছে কি, আমাদের এর ভ্যালু ছিল হচ্ছে 1000, আমরা প্রথমে হচ্ছে 200 টাকা যোগ করছি, তাই না? বারবার খালি টাকা বলতেছি, মাফ করবেন, এটা হচ্ছে মানে জাস্ট ভ্যালু অ্যাড করতেছি আর কি। তাহলে এটা হওয়ার কথা ছিল কত? 1200। এরপরে 1200 থেকে আমরা কি করতেছি, 1200 থেকে মাইনাস করতেছি হচ্ছে 700, তাই না? তার মানে আমার লাস্টে থাকা উচিত 500, তার মানে ডেটাবেসে আমার আপডেট হওয়া উচিত হচ্ছে 500 দিয়ে, বাট আপডেট হলো কত দিয়ে? 300 দিয়ে, তাই না? তার মানে ক্যালকুলেশনটাও হয় না। এটাকে যদি আমি কোনো ব্যাংকের এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, যে আমি ফার্স্টে হচ্ছে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি আমার ব্যালেন্স হচ্ছে, ধরেন ব্যালেন্স হচ্ছে আমার 1000, আমি ফার্স্টে হচ্ছে ডিপোজিট করলাম হচ্ছে 200 টাকা, তার মানে আমার ব্যালেন্স কত হইলো? ব্যালেন্স হইলো হচ্ছে 1200 টাকা। এখন আমি হচ্ছে উইথড্র করলাম, মানে 500 টাকা আমি উঠাই নিলাম, তাহলে 700 টাকা যদি আমি উঠাই নিই এখান থেকে, মানে আমার ব্যালেন্স থেকে আমি যদি 700 টাকা তখনই আমি যদি উঠাই নিই আমার অ্যাকাউন্ট থেকে, তাই না? তাহলে আমার থাকা উচিত কত? ব্যালেন্স 500, রাইট? সো এখানে যে ক্যালকুলেশনটা হইলো, আমার ডেটাবেস আপডেট হইলো কত দিয়ে? 300 দিয়ে। তার মানে এখানে কিন্তু ক্যালকুলেশন ওয়াইজও কিন্তু হিসাবটা মিলে নাই। ঠিক আছে, সো এখানে যে কনকারেন্সি যেই মানে আমাদের যেই অপারেশনগুলো আমরা ফার্স্টে দেখলাম, যে রাইট রিডের যে প্রবলেমটা, দুইটা ট্রানজ্যাকশন প্যারালালি চললে যে প্রবলেম, সেই প্রবলেমটাই কিন্তু এখানে এটা অকার হলো। তার মানে আমাদের এখানে একটা কন্ট্রোল দরকার, সেই জন্যই কিন্তু এখানে বলা আছে কনকারেন্সি কন্ট্রোল। সো আমি যদি ফুল সিনারিওটাকে আবার যদি একটু রিপিট করি, যে ধরেন আমাদের ডেটাবেসে আমাদের এর ভ্যালু হচ্ছে 1000, এবং আবার একটা কথা বলে রাখি যে এই দুইটা ট্রানজ্যাকশন কিন্তু সেম ডেটার উপর কাজ করতেছে, সেম ডেটা, ডিফারেন্ট ডেটা না। ডিফারেন্ট ডেটা হলে কিন্তু এই ইস্যু আসতোই না, তাই না? আচ্ছা, তাহলে ধরেন যে ডেটাবেসে এর ভ্যালু হচ্ছে 1000, তাহলে প্রথমে T1 এক্সিকিউশনের জন্য গেছে, হ্যাঁ, T1 হচ্ছে রিড করছে 1000কে, এবং 1000-এর ভ্যালুও চেঞ্জ করে কি করছে? 1200 করে দিছে। ঠিক আছে, এবং ও এই চেঞ্জেসটা পার্মানেন্টলি ডেটাবেসে করে নাই এখনও, জাস্ট অপারেশনটা করে রাখছে এবং বাফারে রেখে দিছে। ঠিক আছে, বাফারে রেখে দিছে। সিমিলারলি তখনই T2 আসছে, T2 এসে রিড করতেছে, যেহেতু ডেটাবেসে কোনো চেঞ্জ হয় না, তার মানে T2ও এর ভ্যালু 1000ই পাবে। এবং T2 কি করছে? ওর অপারেশন, আপডেটের যে অপারেশনটা, ও 1000 থেকে হচ্ছে 700 মাইনাস করে দিছে। তার মানে ওর যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী ওর থাকার কথা হচ্ছে 300, যেটা ও বাফারে রেখে দিছে। এটা হচ্ছে বাফারে রেখে দিছে। ঠিক আছে, আচ্ছা, ও কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ করে নাই, মানে T2ও কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ করে নাই। T5 টাইমে প্রথমে T1 হচ্ছে রাইট করতেছে, T1ও কিন্তু ব্লাইন্ডলি রাইট করতেছে, T1ও কিন্তু রিড করে নাই। ঠিক আছে, যে ও আগে যে ক্যালকুলেশনটা করে রাখছে, ও ধরে নিছে ওইটাই সঠিক, ও এখন আপডেট করে দিয়ে চলে যাবে। তার মানে T1 যখন আপডেট করলো, T1 তার বাফারে থাকা যে ভ্যালুটা ছিল 1200, সেইটা দিয়ে সে আপডেট করে চলে গেছে। তার মানে T1 ডেটাবেজে 1000কে 1200 দিয়ে আপডেট করে T1-এর এক্সিকিউশন কমপ্লিট করে ফেলছে। এখন T2-র যখন টাইম আসছে, সেও কিন্তু ব্লাইন্ডলি রাইট করতেছে, মানে রিড কিন্তু করে নাই, যে ডেটাবেজে কি ভ্যালু আছে কি না আছে আর রিড করার প্রয়োজন মনে করে নাই। ও চিন্তা করছে বাফারে যেটা আছে ওইটাই ঠিক, ওইটা দিয়ে ও আপডেট করে দিয়ে চলে যাবে। তার মানে T2 এক্সিকিউশন কমপ্লিট হওয়ার শেষে ও কি করছে? রাইট করছে। ও যখন রাইট করছে তখন ডেটাবেজের ভ্যালু 1200 থেকে হয়ে গেছে হচ্ছে 300। ঠিক আছে, তার মানে 1200 আগে যে আপডেটটা করছে সেটা কিন্তু লস্ট হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে লস্ট আপডেট প্রবলেমস, এবং এটাকে রাইট কনফ্লিক্টও বলা হয়। ঠিক আছে, এবং এই প্রবলেমটাকে এভাবে বলা হয় যে একটা ট্রানজ্যাকশনের জন্য, মানে একটা ট্রানজ্যাকশন যেই ভ্যালুটাকে আপডেট করতেছে, আরেকটা ট্রানজ্যাকশন সেই ভ্যালুর উপর ইম্প্যাক্ট ফেলতেছে আপডেটের, যার কারণে আগেরটা লস হয়ে যাচ্ছে। সো এটাই ছিল সিনারিও। আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।